নমস্কার, বং ক্রনিকলসে চলছে বর্ষাকাল স্পেশাল ব্যাক টু ব্যাক হরর স্টোরিজ। আজকে তার তৃতীয় পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সত্যি ঘটনা অবলম্বনে লেখা বাপন দাসের গল্প বউ পোঁতা শ্মশান। আচ্ছা, বউ পোঁতা শ্মশানের পাশ দিয়ে মরা লাশকে কোলে নিয়ে রাত 12:30টার সময় অন্ধকারের বুক চিরে হেঁটে গেলে কি হতে পারে? বিচ্ছিরি পোড়া পোড়া গন্ধ কিভাবে সারা রাত ভেসে বেড়াতে পারে? মনসা ঠাকুরকে পুজো দেওয়ার কথা দিয়েও পুজো না দিলে কি হতে পারে? আজকে যেই ঘটনাটি বলতে চলেছি সেটি আমাদের দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনা, যার জন্য আমাদের দাদুর প্রাণ অবধি চলে গেছে। হ্যাঁ, উনি এখন ইহলোকে নেই। ঘটনাটি ঘটেছিল 3 বছর আগে। না, ঘটনা নয়, ঘটনাগুলি বললেই বোধহয় ঠিক বলা হবে। একসাথে অনেকগুলি ঘটনা। প্রথমে আমার দাদুর চরিত্র সম্পর্কে একটু বলে রাখি, না বললে ঘটনাগুলির সাথে রিলেট করা মুশকিল হতে পারে। আমার দাদু ছিলেন খুবই সাহসী। উনি তন্ত্রবিদ্যাও অল্প বিস্তর জানতেন, কিন্তু কখনো কারো ক্ষতি করেননি। মানুষের সাথে মিশতে খুব পছন্দ করতেন, সবাইকেই খুব ভালোবাসতেন। ওনার শত্রুও যদি ওনার কাছে এসে সাহায্য চাইতো, উনি কখনো না করতেন না। এবার আমার দাদুর শারীরিক ক্ষমতা সম্পর্কে একটু বলে রাখি। আমার দাদু ছিলেন স্বাস্থ্যবান এক বৃদ্ধ। বয়স 70 হলেও শরীরে ক্ষমতা ছিল খুবই বেশি। ওই বয়সেও দাদু 1 কুইন্টাল চালের বস্তা অনায়াসে কাঁধে তুলে রীতিমতন ছুটতে সক্ষম ছিলেন। দাদুর বয়স যখন ওই 45 কি 46, তখন উনি পা ভ্যানে কাঠের খাট, আর সেই খাটের উপর আলনা, সিংহাসন, আর আমার মা আর মায়ের 2 বোন আর এক ভাইকে তুলে 210 কিলোমিটার 12 ঘন্টায় চালিয়ে পৌঁছেছিলেন নিজের নতুন বাড়িতে। আমাদের বাড়ি থেকে দাদুর বাড়ি প্রায় 40 মিনিট দূরে। আমার দাদুর বাড়ি একেবারে প্রত্যন্ত গ্রামে। এই 2022-এও প্রায় 1 মিনিটের দূরত্বে ঘর বাড়ি। চারিপাশে মাঠ, যত দূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ। আর হাঁটার রাস্তায় কিছু দূরে দূরেই বাঁশঝাড়। তাহলে আজ থেকে 25 বছর আগে যখন আমার দাদু বউ ছেলেমেয়ে নিয়ে ওই রকম ফাঁকা জায়গায় ঘর করেছিলেন, তখন কিরকম পরিবেশ ছিল? আসলে আমার দাদুর আর্থিক সমস্যা ছিল চিরকালই। অর্থের জন্য উনি হসপিটাল থেকে বহু লাশও টেনেছেন নিজের পা ভ্যানে। এবার আসল ঘটনায় আসা যাক। বছর 3 আগে, যখন কিনা আমার দাদুর কোনো কাজকর্ম না থাকার জন্য ঘরে বসেই দিন কাটাতেন, তখন আমার দাদুর বাড়ি থেকে মিনিট 5 দূরে একটি বছর 35-এর ভদ্রলোক নিজের বউ ও 15 বছরের একমাত্র মেয়েকে নিয়ে ঘর বানিয়ে বসবাস করতে শুরু করলেন। ওনারা বাংলাদেশ থেকে এসেছেন। আমার দাদু আবার রোজ সকালে এবং বিকেলে হাঁটতে বেরোতেন। দাদু বেশিরভাগ সময়ই ওই দিকটাতেই যেতেন যেখানে ওই বাংলাদেশি পরিবার বসবাস করতেন। রোজ রোজ যেতে যেতে ওই বাংলাদেশি পরিবারের সাথে আমার দাদুর বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। ওই বাংলাদেশি ভদ্রলোকের স্ত্রী দাদুকে বাবা বলে ডাকতে শুরু করলেন। ধীরে ধীরে দাদুর সঙ্গে ওই মহিলার বাবা এবং মেয়ের সম্পর্ক তৈরি হয়ে গেল। একদিন ওই বাংলাদেশি ভদ্রলোকটি কর্মসূত্রে কেরালা চলে গেলেন। এখানে পড়ে রইল তার বউ ও একমাত্র মেয়েটি। অর্থাৎ এখন থেকে ওই মহিলাটি তার মেয়েকে নিয়ে ওই গ্রামে ফাঁকা জায়গায় একা থাকবে। চারিপাশে কোনো বাড়ি ঘর নেই। রাতে শন হাওয়ার আওয়াজে ঘুটঘুটে অন্ধকার। বর্ষাকালে তো অবস্থা আরো খারাপ। রাতে কোনো বিপদ ঘটলেও ওই ফাঁকা জায়গায় সাহায্য করার মতো কেউই নেই। ধীরে ধীরে আমার দাদুর সাথে ওই মহিলাটির মেয়ের খুব ভালো সম্পর্ক তৈরি হলো। মেয়েটির নাম তরি।
তরি দাদুকে ছাড়া এক বিন্দুও থাকতে চাইতো না। তাই দাদু দিনের বেশিরভাগ সময়ই ওই বাড়িতে গিয়ে বসে থাকতেন। আবার কখনো সখনো তরিকে নিজের বাড়িতেই নিয়ে আসতেন। একেবারে নিজের নাতনির মতোই ভালোবাসতেন। তরির মুখে সারা দিন দাদু দাদু শব্দ লেগেই থাকত। দাদু ছাড়া কোথাও যেতেই চাইতো না। দাদুর সাথেই তার যত সুখ দুঃখের গল্প। একদিন তরি দাদুকে বলল, ও দাদু দাদু, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? আমার সাথেই সব সময় থাকবে? প্রত্যুত্তরে দাদু হ্যাঁ বলেছিলেন। একদিন হঠাৎই তরির মা অর্থাৎ সেই মহিলাটি দাদুর কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, সর্বনাশ হয়ে গেছে বাবা, সর্বনাশ হয়ে গেছে। মেয়ের ক্যান্সার ধরা পড়েছে বাবা। ওর মেয়েটার ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার বলেছে ওর হাতে বেশি সময় নেই। সর্বনাশ হয়ে গেছে বাবা। শেষে আমার কপালে কিনা এই ছিল। দাদু আরো জানতে পারলেন যে কলকাতায় ক্যান্সার হসপিটালে চিকিৎসা করিয়ে জানা গিয়েছে তরি বড়জোড়ার 5 কি 6 মাস বাঁচবে। ওরা দাদুর গ্রামে এসেছে ইতিমধ্যেই 3 মাস হয়ে গিয়েছে। হাতে আর সময় ছিল মাত্র 2 কি 3 মাস। এখানে আমার দাদুর সম্পর্কে আরো একটি কথা বলে রাখা ভালো। জানি না সবাই বিশ্বাস করবে কিনা, তবুও বলতেই হবে। আমার দাদু মনসা ঠাকুরের ভর পড়তেন, আর এটা একদম সত্যি কথা। প্রত্যেক বছর একটি নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে আমার দাদুর বাড়িতে ঘটা করে মনসা পুজো হতো। প্রত্যেক বছর মনসা পুজো দেবেন এমনটাই দাদু মনে মনে ঠাকুরকে কথা দিয়েছিলেন বহুকাল আগে। পুজোর দিনই দাদু মনসা ঠাকুরের ভর পড়তেন। দূর দূরান্ত থেকে লোকজন আসত। সে বছর মনসা পুজোর দিন সকালেই তরির মাথা যন্ত্রণা শুরু হলো। ভীষণ যন্ত্রণা। তরি ব্যথায় বেদনায় ছটফট করতে থাকে। তরির মা দাদুর পা ধরে কান্নায় ফেটে পড়ল আর বলল, বাবা, তুমি ছাড়া যে আমাদের কেউ নেই বাবা, তুমি ছাড়া যে আমাদের কেউ নেই। তুমি এক্ষুনি আমাদের সঙ্গে চলো বাবা, তুমি এক্ষুনি আমাদের সঙ্গে চলো বাবা, তুমি ছাড়া আমাদের যে কেউ নেই। ওর হাতে বেশি সময় নেই। মেয়েটাকে এক্ষুনি কলকাতায় না নিয়ে গেলে ও যে বাঁচবে না। বাবা, তুমি কিছু করো। এদিকে পুজোর সময় ঘনিয়ে আসছে। পুজোর সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে। দাদু পুজোয় বসবেন নাকি নাতনিকে নিয়ে কলকাতায় ছুটবেন কিছুই বুঝতে পারছেন না। অনেকক্ষণ দোটানায় থাকার পর দাদু কলকাতায় যাওয়ার মনস্থির করলেন। দিদার হাজার বারণ সত্ত্বেও দাদু পুজো ছেড়ে নাতনিকে নিয়ে কলকাতায় চলে গেলেন। পুজোর সময় অতিবাহিত হয়ে গেলে সবাই লক্ষ্য করল যে পুজোর জন্য যে মাটির ঘটগুলো আনা হয়েছিল সেগুলোর মধ্যে বড় ঘটটা একেবারে কালচে হয়ে গেছে। তার কিছুক্ষণ পরই মনসা মন্দিরের পেছনে একটা বড় সাপকে মৃত অবস্থায় পাওয়া যায়। বেলা 10টা নাগাদ পুকুর পাড়ের বড় আম গাছটা বিনা কারণেই পুকুরে ভেঙে পড়ে। দাদুকে অনেকবার ফোন করা সত্ত্বেও ফোনে পাওয়া যায়নি, কারণ দাদুর ফোনে চার্জ ছিল না। যারা যারা পুজো দেখতে অথবা দাদু কিভাবে মনসা ঠাকুরের ভর পড়ে তা দেখতে এসেছিল, তারা সবাই একটা সময়ের পর নিজেদের বাড়ি ফিরে গেল। পড়ে রইলাম আমি, আমার মা বাবা
আর 2 মাসি আর তাদের পরিবার। আমরা সকলেই বিকেলে নিজেদের বাড়ি চলে আসি। দিদা, মামা আর মামি একা হয়ে গেল। সেদিন রাত 9টা নাগাদ মামার ফোনে ফোন আসে আননোন নাম্বার থেকে। মামা ফোনটা রিসিভ করলে দাদুর কান্না মাখা গলা শুনতে পায়। দাদু জানান যে তার নাতনি আর এই জগতে নেই। সেই রাতেই দাদু গাড়ি ভাড়া করে নাতনির মৃতদেহ আর তার মাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। রাত 12:30 নাগাদ দাদু কাকদ্বীপে পৌঁছান। মেন রোডে ড্রাইভার গাড়ি থামিয়ে দেন আর জানান যে উনি গ্রামের ভেতরের দিকে যাবেন না, অনেক রাত হয়েছে, তাছাড়া গ্রামের রাস্তা ভালো নয়। মেন রোড থেকে দাদুর বাড়ি এখনো 15 মিনিটের হাঁটা পথ। দাদু ড্রাইভারের ভাড়া মিটিয়ে দিয়ে নাতনির মৃতদেহ কোলে তুলে মহিলাটির হাত ধরে অন্ধকারের বুক চিরে হাঁটা দিলেন বাড়ির দিকে। চারিদিক শুনশান, কেউ কোথাও নেই। ঘন ঘন বাঁশঝাড়, ঝিঝি পোকার ডাক চারিদিকে। কিছু দূরে দূরে যে সমস্ত বাড়িঘর আছে সেই সমস্ত বাড়িঘরের লোকজন সবাই দরজা জানালা বন্ধ করে শান্তির ঘুম ঘুমোচ্ছে। কিন্তু তারা জানতেই পারল না যে তাদের বাড়ির পাশের রাস্তা দিয়েই অত রাতে কেউ একজন তার নাতনির দেহ কাঁধে তুলে হেঁটে চলেছেন নিজের বাড়ির উদ্দেশ্যে। আর তার সাথে আছেন সেই হতভাগীর মা, কাঁদতে কাঁদতে যার চোখের জল প্রায় শুকিয়ে গিয়েছে। বউ পোঁতা শ্মশানের কাছাকাছি আসতেই খুব জোরে হাওয়া বইতে শুরু করল। দাদুর বাড়ি যাওয়ার পথেই পড়ে বউ পোঁতা শ্মশান। ওই শ্মশানে সবার প্রথমে একটি বউকে পোঁতা হয়েছিল, তাই সবাই ওই শ্মশানটাকে বউ পোঁতা শ্মশান নামেই চেনে। যতদূর চোখ যায় শুধু অন্ধকার আর অন্ধকার। অমাবস্যা নয়, তবুও যে এমন অন্ধকার কেন তা দাদু বুঝে উঠতে পারলেন না। পরিস্থিতি আর পরিবেশ মোটেও সুবিধার নয়, তবুও দাদু বিন্দুমাত্র না ঘাবড়ে এগিয়ে চলেছেন। দাদু দেহবন্ধনের মন্ত্র জানতেন, কিন্তু ঘটনার প্রবাহমানতায় উনি মন্ত্রের দ্বারা দেহবন্ধন করতে ভুলে গিয়েছিলেন। বউ পোঁতা শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় ওই মহিলাটি দাদুর হাত আরো জোরে চেপে ধরলেন আর বললেন, বাবা, আমার না খুব ভয় করছে, আমি আর এগোতে পারছি না বাবা, আমার গাটা না ভারী হয়ে আসছে, আমার খুব ভয় করছে। দাদু তৎক্ষণাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলেন। তারপর মহিলাটির শরীর হালকা হয়ে যায়। তারপর তারা দ্রুত হেঁটে বাড়ি পৌঁছায়। পথে আর কোনো সমস্যা হয়নি। পরদিন সকালে মহিলাটির স্বামীকে খবর দিলে সে একদিন পরই আসে। তার আসতেও তো সময় লাগবে। প্রায় 1.5 দিন পর বাসি মরাটাকে পোড়ানো হয়। 2 দিন পর থেকে শুরু হয় আমার দাদুর সাথে অদ্ভুত সব ঘটনা। দাদু পরপরই 2 রাত স্বপ্ন দেখলেন যে মা মনসা বাড়ির দোরগোড়ায় লাল পেরে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বলছে, এবারে তুই আমার পুজো দিলি না, ভালো করলি না তুই। আমি তোর নাতনিকে নিয়েছি, তোকেও নেব, আরো 2 জনকে নেব। এই স্বপ্নের কিছুক্ষণ পরই আবার আর এক অদ্ভুত স্বপ্ন দেখতেন দাদু। দাদু দেখতেন তার নাতনি স্বপ্নে এসে বলছে, দাদু দাদু, তুমি বলেছিলে না তুমি আমার সাথেই থাকবে সব সময়? কই আসো দাদু, তুমি আমার কাছে আসো। তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে? ও দাদু, আসো না দাদু, আসো না। আসো দাদু, আসো।
তিন দিনের মাথায় দাদুর ভীষণ জ্বর, বিছানা ছেড়ে উঠতেই পারেন না। 5 দিন জ্বরে ভোগার পর দাদু সুস্থ হয়ে উঠলেও দাদুর 78 কেজি ওজনের শরীর একেবারে নেমে 45-এ দাঁড়ায়। দাদুর এমন পরিবর্তন দেখে আমরা সবাই খুব ঘাবড়ে যাই। সেদিন বিকেলে ঠিক হয় পরদিন সকালে দাদুকে নিয়ে ওঝার কাছে যাওয়া হবে। মাঝে আরও একটি রাত তখন 10:30। রাতে খাওয়ার পর দাদু হাত ধোয়ার জন্য বাইরে নামেন। বাইরে বলতে ঘর থেকে প্রায় 20 হাত দূরে মামা, মামি আর দিদা হঠাৎ একটা আর্তনাদের আওয়াজ শুনতে পায়। দাদুর আর্তনাদ। সময় নষ্ট না করে মামা তৎক্ষণাৎ টর্চ নিয়ে বাইরে ছুটে গিয়ে দেখে দাদুর নিথর শরীরটা ইটের রাস্তার উপর উবু হয়ে পড়ে আছে। মামা কাছে গিয়ে দাদুর শরীর ঘোরাতেই তিনি আশ্চর্য হয়ে যান। দেখেন দাদুর গলায় একটা কালো দাগ। দেখে ভয় পেয়ে যান বলাই বাহুল্য। দাদুর জিভ বাইরে বেরিয়ে আছে, চোখ দুটো খোলা আর ফ্যাকাশে। কেউ যেন দাদুর গলা টিপে ধরেছিল। তখনও দাদুর শরীরে প্রাণ ছিল। মামা আর মামি দাদুকে তুলে বারান্দার খাটে শুইয়ে দেয়। তার মিনিট সাথে পরেই দাদু ইহলোক ত্যাগ করে। ফোনে দাদুর মৃত্যু সংবাদ পেয়ে আমরা সেই রাতেই দাদুর বাড়ি যাই। দাদুর লাশটাকে সারা রাত বারান্দায় শুইয়ে রাখা হয়। পরদিন দুপুরে দাদুর দাহন কার্য সম্পন্ন করা হয়। সেদিনও আমরা দাদুর বাড়িতেই থেকে যাই। চারপাশ একেবারে থমথমে। রাতে পুরো বাড়িটাতেই বিচ্ছিরি পোড়া পোড়া গন্ধ ভেসে বেড়াচ্ছিল। আমি নিজেও পেয়েছি সেই গন্ধ। অস্বস্তির কারণে রাতে ঘুমানোর সময় নাকে কাপড় চাপা দিয়ে শুতে হয়েছিল। পরদিন সকালেই আমরা বাড়ি চলে এসেছিলাম। আমার মামা বাড়ির একদম পাশেই একটা বাড়ি ছিল। সেই বাড়িতে বৃদ্ধ মা বাবাকে নিয়ে থাকতো তাদের ছেলে বৌমা। আমার দাদু মারা যাওয়ার 6 মাসের মধ্যে ওই 2 বৃদ্ধ বৃদ্ধা অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল। কিভাবে মারা গিয়েছিল বা কি হয়েছিল সেসব না হয় অন্য একদিন বলবো। আজ এই অবধিই থাক। এতক্ষণ আপনারা শুনছিলেন বাপন দাসের জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুতুরে কাহিনী, যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। আপনাদের কাছেও যদি এমন কোনো গল্প থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন chroniclesbong@gmail.com এই মেল আইডিতে। আপনার গল্প পছন্দ হলে সেটি ফিচার করব আমরা। তাহলে আজকের মতো শুভরাত্রি।